সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ভিডিও লেসনে। আমাদের আজকের টপিক হলো হায়ার অর্ডার লিনিয়ার নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই ধরনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেটাকে যদি আমরা এফ অফ ডি ওয়াই ইকুয়াল আর অফ এক্স এই ফর্মে ধরি, তাহলে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে পারবো যখন হচ্ছে আমাদের এই আর অফ এক্স টার্মটা, নন হোমোজিনিয়াস টার্ম আর অফ এক্স, এইটা আমাদের সাইন এ এক্স অথবা কজ এ এক্স এই ফর্মে থাকে। সাইন এ এক্স অথবা কজ এ এক্স এই ফর্মে থাকলে আমরা কীভাবে সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো তার জন্য হচ্ছে আমাদের কিছু ফর্মুলার দরকার হবে, আমরা সেই ফর্মুলাগুলো একটু দেখে নেই। আমরা এখানে একটা করোলারি আছে, আমরা এইটা আপাতত একটু দেখি। যদি আমাদের এমন থাকে যে এফ অফ ডি স্কোয়ার সাইন এ এক্স, তো তাহলে হচ্ছে এফ অফ ডি স্কোয়ার দ্বারা যদি আমরা সাইন এ এক্সকে অপারেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারি। এই ফাংশনে প্রত্যেকটা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু আমাদের মাইনাস এ হোল স্কোয়ার না, মাইনাস এ স্কোয়ার, যেমনটা আমরা এভাবে দেখতে পারি। কেননা হচ্ছে আমাদের মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল মাইনাস এ হোল স্কোয়ার, এর জন্য হচ্ছে আমাদের এই টার্মটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার। কারণ হচ্ছে আমাদের এখানে মাইনাস এ হোল স্কোয়ার এটা সমান হচ্ছে এ স্কোয়ার, এই দুইটার টার্ম সমান না। তো আমরা এখানে এটা বসানোর সময় একটু সাবধানে বসাবো, যাতে আমরা এভাবে বসাতে পারি মাইনাস এ স্কোয়ার, এবং প্রত্যেকটা ডি স্কোয়ারের পরিবর্তে, ডি এর পরিবর্তে কিন্তু নয়, বা ডি কিউবের পরিবর্তেও নয়। তারপরে আমাদের এখানে আরেকটা ফর্মুলা আছে, যদি কজ এ এক্স থাকে তাহলে এফ অফ ডি স্কোয়ার কজ এ এক্স তাহলে আমরা একইভাবে এই ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারবো। তাহলে বসালেই আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে হচ্ছে আমরা এখানে একটা থিওরামটা দেখি, মূলত আমাদের ফর্মুলাই হবে। তো এখানে বলছি যে ইফ এফ অফ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল জিরো, যদি এই টার্মটা নন জিরো হয়, তাহলে আমরা এই সাইন এ এক্সকে ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার দ্বারা অপারেট করতে পারবো। কীভাবে অপারেট করা যায়? তাহলে আমরা প্রত্যেকটা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারি। আমাদের যদি ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার এই ফর্মেও থাকে, এফ অফ ডি স্কোয়ার নিচে থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারি যদি সাইন এ এক্স থাকে। একইভাবে যদি আমাদের কজ এ এক্স থাকে, সেক্ষেত্রেও আমরা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারি। এখন আমাদের এখানে তো দেখতে পেলাম যে আমরা এফ অফ মাইনাস এ স্কোয়ার যদি নন জিরো হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু যদি এই ভ্যালুটা জিরো চলে আসে, জিরো তো আসতে পারে, তাহলে যদি জিরো চলে আসে তাহলে আমরা ফর্মুলাটা এভাবে লিখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এফ অফ মাইনাস এ স্কোয়ার জিরো হয় বাট এফ ড্যাশ মাইনাস এ স্কোয়ার নন জিরো, তার মানে হচ্ছে কি, এটাকে ডেরিভেটিভ করার পরে যদি আমরা মাইনাস এ স্কোয়ার বসাই তাহলে জিরো যদি না আসে, তাহলে আমরা ফর্মুলাটাকে এইভাবে সাজাতে পারি যে ওয়ান বাই এফ অফ ডি স্কোয়ার সাইন এ এক্স। তাহলে এখানে আমরা বসাতে পারছি না, কারণ হচ্ছে এফ অফ ডি স্কোয়ারের পরিবর্তে আমরা মাইনাস এ স্কোয়ার বসালে জিরো চলে আসবে। তো যেহেতু নিচে জিরো আসা যাবে না, তার মানে আমরা এই টার্মটাকে, এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করে দিই। আর ডেরিভেটিভ করার পরে যেটা থাকবে আমরা ধরে নিলাম সেটা এফ ড্যাশ ডি স্কোয়ার হলো, এইভাবে আসলো। আর এটা যখনই আমরা ডেরিভেটিভ করেছি তখনই হচ্ছে আমাদের আগে একটা এক্স নিয়ে আসতে হবে, কেননা আমরা এখানে যেটাকে অপারেট করছি সেটা হচ্ছে এক্সের ফাংশন হয়তো আমরা আগে একটা এক্স নিয়ে আসছি। তো তারপরে এখন আমরা এখানে যেহেতু এফ ড্যাশ ডি স্কোয়ার পেয়ে গেছি, তাহলে এখানে এখন আমরা এ ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়ে দেখব। যদি এটি বসালে নন জিরো আসে, তাহলে আমরা এটা এখানে বসাতে পারবো। একইভাবে কজের ক্ষেত্রেও হবে তাই। যদি কজ এ এক্স থাকে, এই এফ অফ ডি স্কোয়ারের এখানে ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসালে যদি জিরো আসে, তাহলে আমরা এখানে সরাসরি বসাতে পারবো না। আমাদের যেটা করতে হবে, এই এফ অফ ডি স্কোয়ার এটাকে আমাদের ডেরিভেটিভ করে দিতে হবে। ডেরিভেটিভ করলে এফ ড্যাশ ডি স্কোয়ার আসবে, এবং তার জন্য আমাদের কি করতে হবে, আগে একটা এক্স নিয়ে আসতে হবে। এক্স নিয়ে আসলাম, এবং এখন আমরা এই ডি স্কোয়ারের পরিবর্তে এফ ড্যাশ ডি স্কোয়ার যে ফাংশনটা রয়েছে, এখানে ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারবো। বসিয়ে দেখবো যে যদি নন জিরো হয় তাহলে আমরা বসাতে পারবো, তাহলে সেক্ষেত্রে বসিয়ে দেবো। এখন আমরা তো এটাকে ডেরিভেটিভ যে টার্মটা ছিল সেইটা কিন্তু নন জিরো আসছিলো, কিন্তু এখন ফার্স্ট টাইম ডেরিভেটিভ করার পরেও যদি এখানে মাইনাস এ স্কোয়ার বসানোর পরে জিরো চলে আসে, তাহলে কি করা যায়, আমরা পরবর্তীতে আরেকবার ডেরিভেটিভ করে দেখব।
তো তাহলে হচ্ছে আমরা পরের থিওরেমটাতে চলে যাই, যে যদি আমাদের এফ অফ এ স্কোয়ার ইকুয়াল 0 হয়ে গেল, তারপরে এফ ড্যাশ মাইনাস এ স্কোয়ার 0 হয়ে গেল, কিন্তু এফ ডাবল ড্যাশ মাইনাস এ স্কোয়ার নন জিরো, তাহলে আমরা দেখি তাহলে ফর্মুলাটা আমরা কীভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/f অফ ডি স্কোয়ার, এখানে সাইন এক্সের সাইন এ এক্স আসে, যেহেতু এখানে ডি এর পরিবর্তে ডি স্কোয়ার পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসালে 0 আসে, তো আমরা এখানে বসাতে পারবো না। আবার একবার ডেরিভেটিভ করার পরেও 0 আসবে, তার কারণে আমরা বসাতে পারবো না। তাহলে আমরা কী করব, এটাকে একবার দুইবার ডিফারেন্সিয়েট করে দেবো। দুইবার ডিফারেন্সিয়েট করলে আমাদের এফ ডাবল ড্যাশ ডি স্কোয়ার আসবে। আর যেহেতু দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তার মানে আমাদের আগে এক্স আনতে হবে দুইবার, একবার একটা এক্স আনবো, আবার আরেকটা এক্স আনবো, এবং এটা মাল্টিপল হিসেবে থাকবে, গুণ আকার আমাদের এখানে থাকছে। তো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন এখানে আমরা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারবো, যদি না আমরা বলি যে এফ ডাবল ড্যাশ ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসালে 0 না আসে। তাহলে একইভাবে আমরা এটা কজের ক্ষেত্রেও বসাতে পারবো। একইভাবে যদি আমাদের এখানে এফ অফ মাইনাস এ স্কোয়ার 0 হয়ে যায়, তারপর এফ ড্যাশ মাইনাস এ স্কোয়ার 0 হয়, এফ ডাবল ড্যাশ মাইনাস এ স্কোয়ার 0 হয়, এভাবে যদি 0 হতে থাকে, তাহলে আমরা দেখব যে এফ এন পর্যন্ত এন টাইমস ডেরিভেটিভ করার পরে সেখানে বসালেও যদি 0 হয়, বাট এন প্লাস 1 টাইম ডেরিভেটিভ করার পরে যদি সেখানে মাইনাস এ স্কোয়ার বসাই, ডি স্কোয়ার পরিবর্তে যদি নন জিরো হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা আমরা এভাবে লিখতে পারবো, আগের মতোই ঠিক একইভাবে। আমরা এখানে দুটো এক্সাম্পল দেখে নিই, যে আমরা ফর্মুলাগুলো লিখলাম, সেই ফর্মুলার প্রেক্ষিতে আমরা ছোট ছোট দুইটা এক্সাম্পল দিয়েছি। তো এক্সাম্পল দুটো দিলে একটু মোটামুটি আমাদের ধারণা হবে। তো এখানে দেখি যে আমাদের আছে কি 1/d স্কোয়ার প্লাস 9 সাইন টোয়াইস এক্স, এখানে আছে এফ অফ ডি স্কোয়ারের একটা ফাংশন রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন টোয়াইস এক্স যেহেতু আছে, তাহলে এর ভ্যালুটা আমরা 2 ধরতে পারি। এর ভ্যালুটা 2 আছে, তাহলে আমরা ডি স্কোয়ারের পরিবর্তে একটু বসিয়ে দেখি -2 স্কোয়ার, এইভাবে যে -2 হোল স্কোয়ার, -2 স্কোয়ার। তো তাহলে এটা যদি এখন আমরা ক্যালকুলেট করি, -2 স্কোয়ার মানে -4 প্লাস 9, দ্যাট মিনস আমাদের এখানে 5 থাকছে। এই 5 কিন্তু আমাদের নন জিরো টার্ম, তার মানে আমাদের এখানে যেহেতু 0 আসেনি, আমরা এখানে এই ডি স্কোয়ারের পরিবর্তে -2 স্কোয়ার বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসলো। একইভাবে আমরা তাহলে হচ্ছে পরের এক্সাম্পলটা একটু দেখি, সেকেন্ড এক্সাম্পল 1/d স্কোয়ার প্লাস 1 আছে, আর এখানে cos x আছে, শুধুমাত্র cos x আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এর ভ্যালু 1, cos ax যদি আমরা লিখতাম, তাহলে এখানে এর ভ্যালুটা 1 হলেই শুধুমাত্র cos x হয়। তাহলে এখানে আমরা এখন ডি স্কোয়ারের পরিবর্তে -1 স্কোয়ার বসাবো। -1 স্কোয়ার বসালে কি আসে, তাহলে -1 প্লাস 1, তার মানে 0 চলে আসে। তাহলে যেহেতু 0 চলে আসে, আমরা এখানে বসাতে পারবো না। তাহলে আমাদের যেটা করতে হবে, এই টার্মটাকে ডেরিভেটিভ করে দিতে হবে। আমাদের এখানে যে এফ অফ ডি স্কোয়ার একটা ফাংশন রয়েছে, এই টার্মটাকে ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কি আসছে, ডি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টোয়াইস ডি প্লাস 0, দ্যাট মিনস টোয়াইস ডি। আর যেহেতু আমরা এটাকে ডেরিভেটিভ করে দিয়েছি, তার মানে আমাদের আগে একটা এক্স আনতে হবে, যেহেতু আমাদের এটা একটা এক্সের ফাংশন, কজ এক্স আছে যেহেতু এক্সের ফাংশন, তার মানে আমাদের আগে একটা এক্স নিয়ে আসতে হবে। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে তো আর ডি স্কোয়ার নেই যে আবার -1 স্কোয়ার বসাতে পারবো। তো এখানে যেহেতু শুধু ডি আছে, আমরা জানি যে 1/d থাকা মানে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন বোঝায় আর কি। তাহলে আমাদের এখানে যে cos x আছে, তাহলে cos x কে ইন্টিগ্রেট করা মানেই হচ্ছে আমাদের এই 1/d যেটা অপারেটর আছে, সেই অপারেটরের কাজটা হবে। তাহলে আমাদের এখানে x আর নিচে 2, এইটাকে আমরা বাইরে রেখে দিলাম, আর এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, তারপর হচ্ছে cos x কে ইন্টিগ্রেট করে দিলাম। cos x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে sin x, তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা এইভাবে হলো। তাহলে আমরা এটাকে একটু অন্যভাবেও করতে পারতাম, যদি আমরা এই যে এইখানে এই টার্মটাতে যদি আমরা লব হরকে ডি দ্বারা মাল্টিপ্লাই করে নিতাম, তাহলে উপরে ডি থাকতো, নিচে ডি স্কোয়ার। তাহলে নিচে ডি স্কোয়ারের জন্য আমরা এখান থেকে -1 স্কোয়ার বসাতে পারতাম, কিন্তু উপরে একটা ডি থাকতো। আর উপরে ডি থাকা মানে আমরা জানি কি, যে টার্ম আছে ডি এর ডান পাশে, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, পরে এটাকে ডিফারেন্সিয়েট করে দিলে হতো, একই রেজাল্ট আসবে। তাহলে এখন আমরা এই ফর্মুলার আলোকে আমরা এখান থেকে কিছু প্রবলেম সলভ করা শিখব, কীভাবে প্রবলেমসগুলো সলভ করতে পারি। আমাদের এখানে দুইটা একই জাতীয় প্রবলেম আছে, একটা রাইট সাইডে cos ax আছে, আর একটা রাইট সাইডে sin ax আছে। তো তাহলে হচ্ছে আমরা ফার্স্ট প্রবলেমটা এখানে দেখি। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দিস। তো আমরা প্রথমে জানি যে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বা কমপ্লিমেন্টারি সলিউশনটা বের করতে হয়।
তাহলে তার জন্য আমরা কনসিডার করে নিই এটার একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, দ্যাট মিনস রাইট সাইডের পার্টটাকে 0 ধরে। তাহলে আমরা ধরলাম লেট ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স বি এর ট্রায়াল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1, আমরা এটার একটা ট্রায়াল সলিউশন ধরে নিলাম ই টু দি পাওয়ার এম এক্স, দেন দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দ্য করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ 1। তাহলে এটার যে করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনটা থাকবে সেটার অক্সিলারি ইকুয়েশনটা হবে হচ্ছে কি এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কোথা থেকে আসলো? আমরা আগেও জানতাম যে আমাদের এই যে লেফট সাইডে যে টার্মটা আছে ওয়াই বাদে যে ব্র্যাকেটের মধ্যে টার্মসগুলো, তো এখানে ডি এর পরিবর্তে আমরা এম বসাবো। নর্মালি এম বসালে যেটা হয় সেটাই আমাদের অক্সিলারি ইকুয়েশন আসে। তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল 0। তো এখন এটাকে যদি সলভ করি আমরা এম স্কোয়ার ইকুয়াল এ মাইনাস এ স্কোয়ার পাচ্ছি রাইট সাইডে চলে গেলে। আর আমরা এখানে মাইনাসের পরিবর্তে আই স্কোয়ার লিখতে পারি, কারণ আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল -1। তাহলে এখন যদি বোথ সাইডে আমরা স্কোয়ার রুট করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি এম এর ভ্যালু দুইটা প্লাস মাইনাস এ আই, সব জায়গা থেকে হচ্ছে আমাদের স্কোয়ার টার্মটা চলে যাচ্ছে আর এখানে আমাদের প্লাস মাইনাস থাকছে এআই, দুটো ভ্যালু পাচ্ছি। যেহেতু আমরা এখানে এম এ দুটো ভ্যালু পেয়েছি তার মানে, এবং এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট পিওর ইমাজিনারি নাম্বার আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে হচ্ছে এভাবে ওয়াই সি ইকুয়াল এ কজ এ এক্স। আমরা এখানে কনস্ট্যান্ট C1 C2 ধরতে পারতাম, অথবা আমরা এখানে ধরেছি এ আর হচ্ছে বি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের। আর এখানে যেহেতু আমাদের আসছে প্লাস মাইনাস এ আই, আমাদের এখানে আই বাদে যে টার্মটা আছে প্লাস মাইনাসে এ, তাহলে হচ্ছে এক্ষেত্রে আমরা আগে শিখে আসছি যে কীভাবে কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখতে হয়। তাহলে হচ্ছে এ কজ এ এক্স, এখানে যে এটা থাকবে সেই এটা আসবে হচ্ছে কজের এখানে কজ এ এক্স, আর হচ্ছে আমরা এখানে লিখতে পারছি প্লাস বি সাইন এ এক্স। এখন যেহেতু আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে ফেলছি, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশনটা বের করা। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা পার্টিকুলার সলিউশনটা বের করি তাহলে কীভাবে বের করতে পারি? আমরা আগেই শিখে আসছিলাম যে এখান থেকে আমরা লিখবো যে ওয়াইপি, ওয়াইয়ের পরিবর্তে ওয়াইপি, এবং লেফট সাইডে আমাদের যে ফাংশনটা রয়েছে এফ অফ ডি ফাংশনটা বা এফ অফ ডি স্কোয়ার ফাংশন যেটাই বলি না কেন, তাহলে এইটা রাইট সাইডে এসে 1/d স্কোয়ার প্লাস এ স্কোয়ার এভাবে লিখি, এবং রাইট সাইডে আমাদের কজ এ এক্স এই টার্মটা ছিল। এখন এই কজ এ এক্সকে আমাদের এই 1/d স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইটা দ্বারা অপারেট করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে করতে পারি। আমরা এখানে দেখি যে যেহেতু কজ এ এক্স আছে, ডি স্কোয়ারের পরিবর্তে আমরা মাইনাস এ স্কোয়ার বসিয়ে দেখবো আসলে নিচে কি আসছে। তো এখানে হচ্ছে আমরা যদি ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাই তাহলে আমরা এখানে আসলে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস 0 চলে আসে। তার মানে আমরা এখানে এটা বসাতে পারবো না। যদি না বসাতে পারি তাহলে হচ্ছে আমাদের উপায় কি? উপায় হচ্ছে আমাদের এই নিচের যে এফ অফ ডি স্কোয়ার যে ফাংশনটা আছে এটাকে আমরা ডেরিভেটিভ করে দিই। আমরা ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে টুয়াইস ডি, ডি স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টুয়াইস ডি প্লাস এ স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0, যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে আমরা এখানে নিচে পাচ্ছি টুয়াইস ডি। আচ্ছা, আর যেহেতু নিচে আমরা 1/2 ডি আসলো, আমরা একবার ডেরিভেটিভ করে পেলাম, আর ডেরিভেটিভ করার জন্যই আমাদের আগে একটা এক্স নিয়ে আসতে হবে গুণ আকারে। তাহলে আমরা এখানে একটা এক্স নিয়ে আসলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/d আছে, আর 1/d থাকা মানে হচ্ছে এটা দ্বারা আমরা বুঝি যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে একবার। তো তাহলে হচ্ছে আমরা যেহেতু 1/d আছে তার মানে একবার ইন্টিগ্রেশন, আর যদি 1/d স্কোয়ার থাকতো তাহলে দুইবার ইন্টিগ্রেশন করতে হতো। তাহলে আমাদের আর বাকি টার্মস এই পাশে ছিল উপরে এক্স নিচে 2, এটা আমরা রেখে দিলাম এক্স ডিভাইডেড বাই 2। তারপরে কজ এ এক্স এটাকে ইন্টিগ্রেট করে দিলাম, কজকে ইন্টিগ্রেট করলে আমাদের আসবে সাইন এ এক্স। আর এখানে যেহেতু আমাদের কজ এ এক্স এখানে একটা এ আছে, তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী জানি যে এই এ দ্বারা ভাগ হয়ে যাবে, এই জন্য আমাদের এটা নিচে চলে আসছে। আর আমাদের যেহেতু x/2 ছিল x/2 চলে আসছে, x/2 সাইন এ এক্স। আচ্ছা, তাহলে আমরা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা পেয়ে গেলাম ওয়াইপি। তাহলে আমরা আমাদের জেনারেল সলিউশনটা লিখতে পারি ওয়াই ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি, দ্যাট মিনস আমরা এখানে যে কমপ্লিমেন্টারি ফাংশন পেয়েছিলাম ওয়াইসি এইটা, প্লাস এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম এক্স ডিভাইডেড বাই 2 সাইন এক্স, এটা এই দুটো সমষ্টি আমাদের জেনারেল সলিউশনটা বের হয়ে গেল। এখন আমরা একটু ট্রাই করতে পারি, যেহেতু আমাদের এই দুইটা সেম প্রবলেম, জাস্ট হচ্ছে কজের পরিবর্তে সাইন এক্স একটু একটু চেঞ্জ করলেই আমাদের এই পরের প্রবলেমটা চলে আসবে, পরের প্রবলেমটার অ্যান্সারটা চলে আসবে। সবাই আমরা বাসায় একটু ট্রাই করতে পারি। আচ্ছা, আমরা পরবর্তীতে এখানে দেখি আর একটা প্রবলেম রয়েছে এক্সাম্পল 2তে দুইটা প্রবলেম আছে, দুইটা একই ধরনের প্রবলেম। একটাতে আছে হচ্ছে রাইট সাইডে কজ স্কোয়ার এক্স আর একটা আছে সাইন স্কোয়ার এক্স। আমরা কিন্তু আগে দেখে আসছি যে
কজ এক্স বা সাইন এক্স থাকলে কিভাবে সলভ করতে হয়, কিন্তু স্কোয়ার থাকলে আমরা দেখিনি। তো স্কোয়ার আমরা একটু ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে একটু আমরা সিম্পলিফাই করে তারপর হচ্ছে এটাকে সলভ করতে পারি। তো আমরা হচ্ছে প্রথম প্রবলেমটা একটু দেখি। প্রথম প্রবলেমটা ছিল আমাদের ডি স্কোয়ার প্লাস 1y ইকুয়াল কজ স্কোয়ার এক্স। তো এই প্রবলেমটার জন্য আমরা তাহলে একটা ট্রায়াল সলিউশন ধরে নিই বা সম্ভাব্য সলিউশন y ইকুয়াল ই টু দি পাওয়ার mx, যদি আমরা একটা সম্ভাব্য সলিউশন ধরে নিই। তারপরে বলছি দেন দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দ্য করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন অফ 1। তারপর হচ্ছে আমরা এই 1 নাম্বার ইকুয়েশনের যে করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন থাকবে রাইট সাইডে যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার অক্সিলারি ইকুয়েশনটা হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস 1। এবং এটা আসলো কীভাবে, জাস্ট আমরা এই ডি এর পরিবর্তে এম বসাতে পারি এখানে লেফট সাইডে, এম স্কোয়ার প্লাস 1 শুধুমাত্র ব্র্যাকেটের এই টার্মটুকুই নিব, এইটা ইকুয়াল 0। এটা ধরলে হচ্ছে আমরা এখানে অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখন এটাকে যদি সলভ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এম ইকুয়াল প্লাস মাইনাস আই, কারণ হচ্ছে এম স্কোয়ার সমান হচ্ছে -1 হচ্ছে, তারপরে এম সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার -1, আর আমরা জানি যে রুট ওভার -1 সমান হচ্ছে আই, অথবা যে আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে এক্ষেত্রে আমরা এটাও পেলাম যে একটা পিওর ইমাজিনারি নাম্বার। তো তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের মানে এখানে হচ্ছে আই বাদে আমাদের এখানে তাহলে আমরা কি বলতে পারি যে 1 আছে, প্লাস মাইনাস 1 আছে। তো এখন হচ্ছে তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1। তো আমরা এখান থেকে কমপ্লিমেন্টারি ফাংশনটা তাহলে লিখতে পারি এইভাবে যে ওয়াই সি ইকুয়াল এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। এখানে হচ্ছে আমরা এ এবং বি দুইটা আরবিটারি কনস্ট্যান্ট নিয়েছি, আমরা এখানে C1 অথবা C2 নিতে পারতাম। তো তাহলে হচ্ছে আর কজ এক্স লিখেছি কারণ এখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস 1 আই আছে, তাহলে এখানে হচ্ছে এর ভ্যালুটাই হচ্ছে 1, যার কারণে আমরা হচ্ছে কজ এক্স লিখেছি, আর এখানে হচ্ছে সাইন এক্স এইভাবে থাকবে। তো তাহলে হচ্ছে এখন আমরা দেখব যে এই ইকুয়েশনটার জন্য, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রালটা কী হবে এটা আমরা একটু ফাইন্ড করব। তো পার্টিকুলার ইন্টিগ্রালটাকে আমরা বের করার জন্য আমরা এভাবে লিখতে পারি যে ওয়াইপি ইকুয়াল, আর এই যে আমরা ইকুয়েশন থেকেই লিখব ওয়াইপি ইকুয়াল 1/d স্কোয়ার প্লাস 1, এই টার্মটা এই পাশে রাইট সাইডে এসে নিচে চলে যাবে, ডি স্কোয়ার প্লাস 1 কজ স্কোয়ার এক্স। এখন আমরা এই কজ স্কোয়ার এক্স থাকলে কোনো ফর্মুলা এখনও শিখিনি, তাহলে কি করা যেতে পারে, আমরা ত্রিকোণমিতি থেকে জানি যে যদি আমাদের 2 কজ স্কোয়ার এক্স এরকম ফর্মুলা থাকতো তাহলে হচ্ছে আমরা সেটার পরিবর্তে ফর্মুলা ফেলতে পারতাম এভাবে যে 2 কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস কস টুয়াইস এক্স। যেহেতু আমাদের এখানে 2 নেই তার মানে আমরা এখানে একটা হাফ নিয়ে নিতে পারি, তাহলে হাফ 1/d স্কোয়ার প্লাস 1 এটা তো থাকবেই, আর এই কজ স্কোয়ার পরিবর্তে 1 প্লাস কস টুয়াইস এক্স থাকলো। তাহলে আমরা এখানে এটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো এখন আমরা দেখি যে এটাকে কী করা যায়। এখন এখানে কিন্তু রাইট সাইডে দুটো টার্ম চলে আসছে, একটা 1 প্লাস পরে আর একটা আছে কস টুয়াইস এক্স, যার জন্য আমরা এটাকে দুইটা পার্ট আলাদা করে দিতে পারি, মাঝখানে প্লাস সাইন রেখে দুইটাকে আলাদা করে দিতে পারি। তাহলে আমাদের কী থাকলো 1/2, আর এখানে 1/d স্কোয়ার প্লাস 1 থাকলো এখানে, আর প্লাস আবার এই কস টুয়াইস এক্সের জন্য লেফট সাইডের এই অপারেটরগুলো এখানে থাকবে। আর হচ্ছে এখানে আমরা যেহেতু হাফ ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটে কমন নিয়ে রাখছি, তার মানে হাফটা দুটোর সাথেই আছে। তো এখন এখানে দেখি ফার্স্ট যে টার্মটা রয়েছে এটাকে যদি আমাদের অপারেট করতে হয়, এখানে শুধুমাত্র 1 রয়েছে কনস্ট্যান্ট। তাহলে শুধু কনস্ট্যান্ট থাকলে আমরা জানি যে এখানে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে ধরে নিতে পারি যে এই যে এভাবে ই টু দি পাওয়ার 0x আছে, ই টু দি পাওয়ার 0x, তার মানে হচ্ছে এটার ভ্যালু 1। তাহলে এভাবে যদি থাকে তাহলে আমরা আগে শিখেছিলাম যে ডি এর পরিবর্তে আমরা এখানে 0 বসাতে পারবো, তার মানে ই টু দি পাওয়ার ax থাকলে এখানে এ এর ভ্যালুটা আমরা নিচে বসাতে পারতাম ডি এর পরিবর্তে এ, যদি না আমাদের এই নিচের এই টার্মটা নন জিরো হয়। যেহেতু আমরা এখানে 0 বসালে এটা একটা নন জিরো টার্ম 1 পাচ্ছি, তার মানে আমরা এখানে বসাতে পারবো, যার কারণে আমরা এখানে 0 বসিয়েছি। প্লাস এখন পরে দেখি পরের যে টার্মটা রয়েছে সেখানে কস টুয়াইস এক্স আছে। তো কস টুয়াইস এক্স থাকলে কী করা যাবে, আমাদের এখানে আমরা জানি যে ডি স্কোয়ার পরিবর্তে মাইনাস এই স্কোয়ার বসাতে হয়, তার মানে এখানে যেহেতু এর ভ্যালুটা 2 আমরা এখানে বসাতে পারি যে -2 স্কোয়ার প্লাস 1, যেখানে যেহেতু এটা ছিল। তো এইটা ক্যালকুলেট করলে আমাদের আসছে -2 স্কোয়ার, তার মানে -4 + 1 মাইনাসে 3 থাকে, তার মানে এটা নন জিরো আসছে। যেহেতু নন জিরো আসছে তার মানে আমরা এখানে এটা বসাতে পারি, আর -3 আসার কারণে আমরা এটাকে লিখতে পারি যে মাইনাস সাইনটাকে আগে দিয়ে 1/3 cos টুয়াইস এক্স। আর আমাদের এইখান থেকে আসলো শুধুমাত্র হচ্ছে 1, আর আমাদের হাফ তো 2 সেকেন্ড ব্র্যাকেটের আগে কমন ছিলই, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আর যদি আমরা এখান থেকে 3 কমন নিয়ে নিচে কমন নিই তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 1/6 থাকলে এখানে 3 - cos টুয়াইস এক্স। জাস্ট আমরা এটা সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশনটা পেয়ে গেলাম। তো এখন তাহলে হচ্ছে আমাদের জেনারেল সলিউশনটা আমরা কীভাবে লিখব,
ওয়াই ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি, কমপ্লিমেন্টারি ফাংশন আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, এই দুটোর যোগফল এইভাবে লিখলে পরে আমরা এটা জেনারেল সলিউশনটা পেয়ে গেলাম। আমরা একইভাবে এখানে যেটা আছে 2 sin স্কোয়ার এক্স, এটা দিয়েও আমরা সলভ করতে পারতাম। 2 sin স্কোয়ার এক্স থাকলে মানে যদি 2 sin স্কোয়ার এক্স থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা হবে হচ্ছে 1 মাইনাস cos 2x। আমরা এখানে একটু দেখি, আমরা এর ফর্মুলাটা একটু লিখে দিই। যদি 2 cos স্কোয়ার এক্স থাকে তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 1 প্লাস cos twice x, এটা হবে। আর যদি আমাদের এখানে সাইন থাকে, টু সাইন স্কোয়ার এক্স থাকে তাহলে আমাদের এখানে শুধুমাত্র মাইনাস হবে 1 মাইনাস cos twice x। তাহলে এখানে 2 থাকলে পরে এই ফর্মুলা, কিন্তু যদি এখানে 2 না থাকে তাহলে আমাদের রাইট সাইডে এটা হাফ হিসেবে বসে যাবে আর কি, হাফ 1 প্লাস cos twice x। একইভাবে সাইন স্কোয়ার এক্স থাকলে এই 2 রাইট সাইডে এসে আমাদের এখানে বসবে হচ্ছে হাফ 1 মাইনাস cos twice x। এভাবে বসে আমরা ফর্মুলাটা লিখতে পারবো। তাহলে আমরা পরবর্তী আরেকটা প্রবলেমে চলে যাই। আমাদের এখানে আরেকটা প্রবলেম করে দেওয়া আছে। তো আমাদের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে প্রথমে হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশনটা বের করবো এবং সেটা কীভাবে বের করতে পারি। আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এম এক্স এই ইকুয়েশনটার একটা ট্রায়াল সলিউশন। তাহলে এটার যে হোমোজিনিয়াস ইকুয়েশনটা আসবে, করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন রাইট সাইডে 0 ধরলে, তাহলে সেই ইকুয়েশনটার আমাদের অক্সিলারি ইকুয়েশন আসবে ডি স্কোয়ার পরিবর্তে, ডি এর পরিবর্তে যদি আমরা এম বসাই তাহলে এম স্কোয়ার প্লাস 2m প্লাস 2 ইকুয়াল 0 ধরবো। এটা ধরে আমাদের অক্সিলারি ইকুয়েশন পেয়ে গেলাম। এখন যদি আমরা এটাকে সলভ করতে চাই তাহলে কীভাবে সলভ করতে পারি। তো আমরা এখানে রেখে দিয়েছি এম স্কোয়ার প্লাস 2m, আর এখানে 2 আছে, তো এখানে যদি আমরা 1 রাখি আর বাকি 1 যদি রাইট সাইডে নিয়ে যাই -1 হয়ে যাচ্ছে। তো আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি যে এটা একটা ফর্মুলা পড়ে গেছে, ফর্মুলা পড়ছে m প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে। এবং রাইট সাইডে -1 এর পরিবর্তে আমরা i স্কোয়ার লিখতে পারি, কেননা হচ্ছে আমাদের i স্কোয়ার সমান হচ্ছে -1। তো এখন এটা যদি হয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি যে m প্লাস 1 ইকুয়াল রাইট সাইডে প্লাস মাইনাস i। এখন আমরা এই লেফট সাইডে 1টা রাইট সাইডে নিয়ে গেলে -1 প্লাস মাইনাস i পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে সলিউশন m এর ভ্যালুটা পেয়ে গেলাম, m এর দুইটা ভ্যালু পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কমপ্লেক্স কনজুগেট নাম্বার। তো এখানে আমাদের রিয়েল পার্ট আছে হচ্ছে -1 আর ইমাজিনারি পার্ট এখানে 1 আছে, i এর সাথে আমাদের 1 আছে। তার মানে আমরা পাচ্ছি যে এখান থেকে যদি বলি এটা স্মল a সমান হচ্ছে a আর এখানে স্মল b এর ভ্যালু হচ্ছে 1। তো তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বা কমপ্লিমেন্টারি সলিউশনটা এইভাবে লিখতে পারি যে yc ইকুয়াল e টু দি পাওয়ার ax। আমাদের লেখার নিয়ম ছিল হচ্ছে e টু দি পাওয়ার ax, কারণ হচ্ছে আমাদের এখানে a এর ভ্যালু হচ্ছে -1, যার কারণে আমরা এখানে -1x লিখেছি, দ্যাট মিনস e টু দি পাওয়ার -x। আর এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হতে হচ্ছে একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেটাকে আমরা a নিলাম, আবার এখানে আরেকটা কনস্ট্যান্ট b নিলাম, তাহলে হচ্ছে cos bx থাকবে। তো এখানে b এর ভ্যালুটা আমাদের 1 ধরতে হবে, তাহলে হচ্ছে cos 1x দ্যাট মিনস cos x, আর এখানে sin 1x দ্যাট মিনস sin x আমরা লিখতে পারবো। এই চলে গেল হচ্ছে হয়ে গেল আমাদের হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনটা লেখা। এখন আমরা এটার পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করার চেষ্টা করব। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করার জন্য আমরা লিখতে পারি যে yp ইকুয়াল রাইট সাইডে যদি এই টার্মটা চলে আসে তার মানে আমরা এইভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই d স্কোয়ার প্লাস 2d প্লাস 2, আর আমাদের রাইট সাইডে টার্ম ছিল হচ্ছে 10 sin 4x। তো আমরা এখানে 10 sin 4x রাখলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি যে এইখানে 10 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এইটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসতে পারি অপারেটরের বাইরে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে sin ax আমরা যদি sin ax থাকতো তাহলে ফর্মুলা হিসেবে আমরা শুধুমাত্র d স্কোয়ারের পরিবর্তে -a স্কোয়ার বসাতাম। দ্যাট মিনস আমাদের এখানে যেহেতু এর ভ্যালু 4 রয়েছে, তার মানে আমরা এখানে বসাবো -4 স্কোয়ার, কিন্তু আমরা এখানে d পরিবর্তে কোনো কিছু বসাতে পারবো না। আমরা আগেও বলেছিলাম যে শুধুমাত্র ডি স্কোয়ারের পরিবর্তে বসাতে হবে, এই জন্যই আমরা লিখেছিলাম যে এফ অফ ডি স্কোয়ারের ফাংশন, বাকি ডি থাকলে আমরা লিখতে পারবো না। তো এই জন্য আমরা শুধুমাত্র ডি স্কোয়ারের পরিবর্তে এই ভ্যালুটা বসালাম। আর তাহলে এখানে -4 স্কোয়ার দ্যাট মিনস -16, আর এখানে প্লাসের 2 রয়েছে, তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে -14, এই যে -14, আর এখানে আমাদের 2d রয়ে গেল
2d থাকলো। তাহলে এখন আমরা এখান থেকে দেখি যে কি করা যায়। এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই নিচে থেকে, তার মানে আমরা এখানে পাচ্ছি d মাইনাস 7, আর এই 2 আর উপরে 10 থেকে কাটাকাটি করলে 5 চলে আসবে, যার কারণে আমরা এখানে 5 লিখেছি। আর নিচে আমাদের থাকার কথা কত তাহলে d মাইনাস 7, এই যে এখানে আমরা d মাইনাস 7 লিখেছি। কিন্তু d মাইনাস 7 থাকলে পরবর্তীতে d এর জায়গায় যেহেতু আমরা কিছু বসাতে পারবো না, যার কারণে আমরা একটা কাজ করলাম, যে একটা টেকনিক অবলম্বন করলাম এক্ষেত্রে, যে উপরের নিচে লব এবং হরকে d প্লাস 7 দ্বারা মাল্টিপ্লাই করলাম, d প্লাস 7 দ্বারা। তার মানে আমাদের কিন্তু ওই একই টার্মই থাকলো, এটাতে কোনো প্রবলেম হলো না, 1/d মাইনাস 7 ছিল। তো এখন এখানে দেখি যে আমাদের নিচে ফর্মুলা পড়ে গেছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস আমাদের এখানে আসবে হচ্ছে d স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার পরিবর্তে আমরা 49 লিখতে পারি, আর উপরে আমাদের আছে d প্লাস 7। তো এখন যেহেতু নিচে d স্কোয়ার চলে আসছে আবার, তার মানে আমরা এখন আবার d স্কোয়ারের পরিবর্তে মাইনাস 4 স্কোয়ার বসাতে পারি। তো এখানে যেহেতু সাইন 4x আছে, তার মানে আমরা এখানে মাইনাস 4 স্কোয়ার বসালাম। তাহলে এখন এইটা ক্যালকুলেট করলে কি আসছে আমাদের, মাইনাস 4 স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস 16 মাইনাস 49, তাহলে টোটাল হলো হচ্ছে কত, মাইনাস 65 লিখতে পারলাম। আর উপরে কিন্তু আমাদের অপারেটর রয়ে গেছে, যে থাকলো কি d প্লাস 7। এখন উপরে d থাকা মানে কি, d থাকা বলতে বোঝায় যে আমাদের আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই d দ্বারা বোঝাচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের রাইট সাইডে সাইন 4x রয়েছে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos 4x থাকবে, আর এখানে যেহেতু 4 আছে, তার মানে আমাদের আগে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 4 cos 4x প্লাস, আর আমাদের এখানে শুধু 7 রয়েছে, এখানে কিন্তু কোনো d নেই, তার মানে শুধু 7 থাকা মানে কনস্ট্যান্ট দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হবে 7 sin 4x। এই থাকলো আমাদের উপরেরটা, আর নিচে থাকলো মাইনাসের 65। এখন যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, 5 দিয়ে যদি এটা কাটাকাটি করি, তাহলে আমাদের মাইনাস 1/13 থাকবে, আর এই ব্র্যাকেটের এই টার্মটা থেকে গেল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ওয়াইপিটা বের হয়ে গেল, পার্টিকুলার ইন্টিগ্রালটা বের হয়ে গেল। তাহলে আমরা জেনারেল সলিউশনটা লিখতে পারি কি, y ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি, দ্যাট মিনস আমরা আগে যে ওয়াইসি বের করে রেখে আসছিলাম এই টার্মটা, আর প্লাস ওয়াইপি, এই যে মাইনাস সহ ভ্যালু, যার কারণে এখানে মাইনাস আসছে, এটা রেজাল্ট। তাহলে আমরা এখানে সলিউশনটা পেয়ে গেলাম। আমরা এখানে বেশ 3টি প্রবলেম দেখলাম, বুঝতে পারছি যে কীভাবে সলভ করতে হবে। তো এখন আমরা এখান থেকে আরও কিছু এক্সাম্পল, যদিও এখানে এগুলো করে দেওয়া নেই, আমরা বাসায় ট্রাই করবো এগুলো সলভ করার জন্য। এটার জন্য যেমন রাইট সাইডে দুটো টার্ম রয়েছে, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা আছে সাইন ফাংশন রয়েছে। তো আমরা যখন ওয়াইপি বের করবো, দুইটা টার্মকে আলাদা আলাদা করে এক্সপোনেনশিয়ালের ফর্মুলা ফেলবো। এখানে আমরা যেটা আগে শিখে আসছি এক্সপোনেনশিয়ালের ফর্মুলা, আর সাইনেরটা মাত্র শিখলাম, সেটা করব। তাহলে হচ্ছে আমরা এইটাও পারবো, তাহলে এটাও একইভাবে করতে হবে। আর এখানে আমাদের যেটা রয়েছে, এটা কিন্তু অর্ডার 3 রয়েছে। অর্ডার 3 থাকলে আমাদের কিন্তু এটা আমাদের এখানে যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে, সেই অক্সিলারি ইকুয়েশনের 3টা রুট থাকবে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে সলিউশনটা লিখতে হবে। তাহলে আমরা একটু ট্রাই করবো বাসায়। এখানে 5 নম্বরও প্রবলেম রয়েছে। 5 নম্বর প্রবলেম রয়েছে আমাদের এখানে রাইট সাইডে এক্স আছে, এক্স প্লাস সাইন এক্স, তার মানে আমরা সাইন কজের টার্ম দিয়ে একটু আগে শিখেছি, আর এক্স থাকলে বা এক্স টু দি পাওয়ার এন ফর্মে থাকলে কীভাবে সলভ করতে হয় সেটা আমরা আগেই শিখেছিলাম। তো তাহলে সেই দুইটার কম্বিনেশন করে আমরা এটাকে সলভ করতে পারবো। আমরা বাসায় ট্রাই করব। তো এখানে বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমরা যদি খুব ভালো সলভ করতে পারতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আরও কিছু প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো, তাহলে আমরা এভাবে সলভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ক্লাস থেকে।